প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব জারণ বিজারণের সেকেন্ড লেকচার। তো ফার্স্ট লেকচারে যেটা করা হয়েছে, তোমাদেরকে জারণ বিজারণের বেস সম্পর্কে এবং কোন কোন বিষয়গুলা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে যখন তুমি বিক্রিয়া নিয়ে কাজ করবা এবং হচ্ছে গিয়ে তুমি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। ঠিক আছে? তো সেকেন্ড লেকচার এটা কিন্তু কি সিগনিফিক্যান্ট লেকচার জারণ বিজারণের। এই লেকচারে যেটা হবে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ। আসলে জারণ বিজারণে কিন্তু অনেকেই অনেক কিছু শেখায়, বাট যেটা পয়েন্ট সেখানে কেউ হাত দেয় না। বিষয় হচ্ছে কি, আমি যেটা করব তোমাদেরকে অনেক কিছু বাদ দিয়ে একদম পয়েন্ট যেটা সেখানে চলে আসবো, যাতে করে এটা এমনিতে একটা ঝামেলাযুক্ত টপিক এবং এটা নিয়ে বেশি ঝামেলা করতে গিয়ে যেটা হয় শেষ পর্যন্ত তোমরা এটাকে বাদই দিয়ে দাও। কিন্তু এটা বাদ দিলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কি কি ইফেক্ট পড়বে। এটা বাদ দিলে তুমি সৃজনশীল একটা কোশ্চেন হারাচ্ছ, ক্লিয়ার, 10 মার্কস। এটা বাদ দিলে তুমি দুইটা এমসিকিউ হারাচ্ছ। অ্যাডমিশনে তুমি যদি বুয়েটে পরীক্ষা দাও, এই জারণ বিজারণ টপিক থেকে তুমি একটা ম্যাথ পাবাই। এই যে বিষয়গুলা, এগুলো কি তুমি হারাই ফেলতেছো, তাহলে এই বিষয়টাকে ইগনোর করা যাবে না। ইগনোর না করে তোমাকে এটাকে ইজিলি এই যে আমার ক্লাসগুলো ফলো করে শিখে ফেলতে হবে এবং দেখা যাবে ক্লাসগুলো তুমি যদি স্টেপ বাই ফলো করো একটা সময় আমার চেয়েও ভালো পারবা, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করবো অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ। হয়তো কিছুই বুঝতে পারতেছো না, স্টার্ট করি, দেন এন্ডিং এ গিয়ে ইনশাআল্লাহ বুঝে যাবা। এখন যেটা আমি বলতে যাচ্ছি যে এই না আমি বুঝতে পারতেছি অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ, এখানে আসলে অর্ধ বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি বিক্রিয়ার নামটা খেয়াল করেছো, জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণের অর্ধেক অংশ জুড়ে আছে এবং কি বিজারণ বাকি অর্ধেক অংশ জুড়ে আছে। এই জন্য একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া, এবং দুইটা মিলে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? তো সবসময় মনে রাখবা যে জারণ বিজারণ বিক্রিয়াতে একজন থাকে জারক, একজন থাকে বিজারক। তোমার এখন জানার দরকার নেই কে জারক কে বিজারক। একটা খালি বিষয় মনে রাখতে হবে, এই জারক বিজারককে সম্পর্কে নিয়ে আসতে গেলে একটা ঘটক লাগে। ঘটক ছাড়া কিন্তু ন্যাচারালি বিয়ে হয় না। তুমি প্রেম করলেও ঘটক কিন্তু লাগবে। ঠিক আছে? তো সেরকম এই জারণ বিজারণ রিঅ্যাকশনের মধ্যে এই জারক বিজারককে বিক্রিয়া নিয়ে আসতে গেলে একটা ঘটক লাগে। অ্যাকচুয়ালি এই ঘটক হয় কোনো অ্যাসিড নাহলে কোনো ক্ষার। তবে তোমাদের এইচএসসি লাইফে 99.99 ক্ষেত্রে অ্যাসিড দিয়ে কাজ হয়। সো আমি সবগুলো বিক্রিয়া অ্যাসিড দিয়ে দেখাবো। যখন বিক্রিয়া দেখে তুমি একদম ক্লিয়ারলি স্ট্রং হয়ে যাবে, তখন শেষে একদিন একটা ক্ষার দিয়ে দেখাবো, যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে। রিকোয়েস্ট না করলে আমি ক্ষার দিয়ে দেখাবো না। তাহলে খাতায় পড়ে তুলো, আগে তুমি চোখ রাখো এই দিকে যে কি করছি আসলে। ঠিক আছে? আমি বলছি জিনিসটা কিন্তু একটু হার্ডি। হ্যাঁ, তাহলে বলেছিলাম যে এখানে ঘটকের প্রয়োজন আছে, আর ঘটক হিসেবে অ্যাসিডটাই আমি ব্যবহার করতে চাচ্ছি এবং কি বললাম সবসময় অ্যাসিড ইউজ হয় এবং অ্যাসিডের মধ্যে এই দুটো অ্যাসিড ইউজ করা সবচেয়ে সহজ। কারণ তুমি প্রশ্ন করতে পারো যে এই দুটো অ্যাসিডের বাইরে কি কোনো অ্যাসিড না, আমি কি ইউজ করতে পারবো না? হ্যাঁ, তুমি পারবা ভাই, কোনো সমস্যা নাই। আমি বলতে চাচ্ছি জারণ বিজারণ বিক্রিয়াতে বিক্রিয়া কিন্তু নিজের দায়িত্ব নিয়ে করতে হয়। সো তুমি যখন নিজের দায়িত্বে বিক্রিয়া কমপ্লিট করবা, এই বিক্রিয়া কমপ্লিট করার সময় যত সহজ অ্যাসিড নিবা, তোমার বিক্রিয়া কি হবে তত সহজ হবে। আমি বুঝতে পারছি? এই জন্য কি আমাদেরকে সহজ অ্যাসিডে আসতে হবে। এবং এর থেকে বড় সুবিধা হচ্ছে কি আমাদের যে এক্সামগুলোতে এই অ্যাসিডগুলো কি হয়, ফলো হয়। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। এখানে নেওয়া হলো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। এখন এখানে একজন কিন্তু জারক, একজন কিন্তু বিজারক, এবং ওদেরকে বিক্রিয়া করানোর জন্য একটা ঘটক দরকার। সো আমি এখানে প্রথমে নিচ্ছি সালফিউরিক অ্যাসিড। তুমি HCl দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। আমরা আগে সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি। তাহলে যেটা বলছিলাম যে অ্যাসিডের কথাটা পরীক্ষায় উল্লেখ থাকতেও পারে, পরীক্ষায় উল্লেখ নাও থাকতে পারে। এটা ডিপেন্ডেন্ট তোমার উপরে। উল্লেখ থাকলে তো গুড, ভেরি গুড, সেক্ষেত্রে এই দুটোর যে কোনো একটা থাকবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমাকে নিজ দায়িত্বে নিয়ে নিতে হবে। আর নিজ দায়িত্বে নেওয়ার কথা যদি আসে, তুমি এই দুটার যে কোনো একটাকে নিতে পারো। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, এই যে বিক্রিয়াটা আমরা কমপ্লিট করব এখন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটা তোমার নিজের করতে হবে। পরীক্ষায় কখনো এই বিক্রিয়া কমপ্লিট করে দেওয়া হবে না। ঠিক আছে? যখন রিঅ্যাকশন কমপ্লিট করব, গত ক্লাসের বেসিকটা দেখো এবার এখানে কিভাবে কাজে লাগছে। আমরা শিখেছিলাম আয়োডাইড থাকলে পাওয়া যায় আয়োডিন। এই যে পটাশিয়াম আয়োডাইড, তাহলে এখানে উৎপন্ন হবে কি, এখানে একটা প্রোডাক্ট 100% কি হবে,
আয়নিক হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। ঠিক আছে, তাহলে আরেকটা কাজ শেষ হয়ে গেল। এবার যেটা কাজ সেটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাসিড, আর এটাকে কি নিবা তুমি? নিবা হচ্ছে গিয়ে ক্ষার। কি নিবা? অ্যাসিড, এইটা আছে, আর এটাকে তুমি কি করছো? ক্ষার। দ্যাট মিন্স এটা কি? এটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম ডাইক্রোমেট। যৌগের নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। এবং কি ডাইক্রোমেট? ক্ষারীয় পটাশিয়াম ডাইক্রোমেট। এখন একটা সহজ প্রচলিত রিঅ্যাকশনে চলে আসি। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং পানি। তাই না? তাহলে এখন আমাদের এই ক্ষেত্রে উৎপন্ন হবে লবণ আর পানি। তাহলে লবণটা দিয়ে খেয়াল করো, লবণ মানে কি? লবণ মানে বা লবণের কথা উচ্চারণ করলে মুখে চলে আসে কি? ক্লোরাইড, তাই না? বা সালফেট, এরকম উচ্চারণ করলে চলে আসে না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের লবণটা কি? সালফেট অনুযায়ী আগাবে। তাহলে এই ক্ষেত্রে পটাশিয়াম এবং এই সালফেট মিলে পাওয়া যাবে কি? পটাশিয়াম সালফেট। তাহলে এই যে পটাশিয়াম সালফেট, এটা সংকেতটা আবার কি? তোমার ঠিকঠাক লিখতে হবে। সংকেত লেখা ভুল করলে কিন্তু পুরো বাস চলে যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন সংকেত তুমি কিভাবে লিখবা? একটা বিষয় মনে রাখবা, গত ক্লাসে তুমি শিখেছো পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কি? +1, আর সালফেটের জারণ সংখ্যা কত? -2। কি শিখো নাই? তাহলে যখন দুটো আয়ন মিলে যৌগ তৈরি করে তখন তারা কি করে? জারণ সংখ্যা এক্সচেঞ্জ করে বা পরিবর্তন করে। তাহলে এই ক্ষেত্রে এই 2 চলে গেল সুন্দর করে পটাশিয়ামের কাছে, আর 1 চলে আসলো কার কাছে? সালফেটের কাছে। তাহলে এখানকার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি হচ্ছে? সেই প্রোডাক্টটা হচ্ছে পটাশিয়াম K2SO4, পটাশিয়াম সালফেট। বুঝতে পারছি? কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখানে পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে কি? পটাশিয়াম সালফেট। আচ্ছা, অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে? পানি। এটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে বাকি আছে কি? দেখো তো কোন জিনিসটা এইখানে আছে বাট এখানে আসে নাই। হ্যাঁ, ঠিক ধরেছো, ক্রোমিয়াম। এখানে ক্রোমিয়াম এখন ওই পাশে আসে নাই। মনে রাখবা, এই ধরনের ক্ষার যখন থাকবে, এই ক্ষার থেকে সবসময় দুইটা লবণ পাওয়া যাবে। কটা লবণ? দুইটা লবণ। তাহলে একটা পাচ্ছি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট, আর এখানে আরেকটা লবণ আমরা কি পাবো? সরি, একটা পাচ্ছি পটাশিয়াম সালফেট, আর আরেকটা পাবো কি? এই ক্রোমিয়াম এবং সালফেট মিলে ক্রোমিয়াম সালফেট। তো এখানে আরেকটা কিন্তু তোমার কাজ চলে আসলো যে হ্যাঁ, ক্রোমিয়াম সালফেটের সংকেতটা আবার কি? সেটা কিভাবে করবো? গত ক্লাসে মনে করে দেখো, ক্রোমিয়ামের দুইটা জারণ সংখ্যা লিখে দেওয়া হয়েছে। একটা কি ছিল? ক্রোমিয়াম +6, আর একটা কি ছিল? +3। মনে আছে কিনা? তাহলে সবসময় মনে রাখবা, একটা বিক্রিয়াতে যদি এক পাশে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 হয়, অপোজিট সাইডে গিয়ে সেটা হবে +3, 100%। আবার যদি এক পাশে +3 হয়, তাহলে অপোজিট পাশে গিয়ে সেটা কি হবে? +6 হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখন আমাদের এক পাশে তো ক্রোমিয়াম দেখতেই পাচ্ছি, তাহলে এই পাশের জারণ সংখ্যাটা যদি আমি বের করে নেই, তাহলে তো আমাদের ওই পাশের ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা কি হবে? 100% আইডিয়া চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানকার ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করে নিব, এবং আমরা সেটা কি বের করতে পারি না? কি নিয়ম ছিল? গত ক্লাসে শিখিয়ে দেওয়া হয়েছিল, এই যেটা পটাশিয়ামের জারণ সংখ্যা 1, তাহলে 1 * 2, কারণ পটাশিয়াম কটা আছে? দুইটা। ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব, তাহলে সেটা কি? 2x। অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, আছে কয়টা? 7টা। ইকুয়াল টু কত হয়? 0। তাহলে 2 + 2x - 14 = 0। তাহলে x = কত আসছে? +6। তাহলে এখানকার যে ক্রোমিয়াম সেটা কত? +6। এবং অবশ্যই উপরে এভাবে সুন্দর করে লিখে দিবা, লিখতেই হবে, তুমি একটু পরে দেখবা যে লিখতে হবে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি এই পাশে +6 হয়, তাহলে এই পাশে কি হবে? +3। তাহলে এবার ক্রোমিয়াম সালফেটের সংখ্যা তুমি পারবা না? দেখো তাহলে, এই যে ক্রোমিয়াম যার জারণ সংখ্যা হচ্ছে গিয়ে +3, তাহলে ক্রোমিয়াম সালফেটের সংখ্যা আমরা কিভাবে লিখবো? 3 চলে গেল সালফেটের কাছে, 2 চলে আসলো কার কাছে? ক্রোমিয়ামের কাছে। তাহলে স্মুথলি লেখা যাচ্ছে Cr2SO4 ক্রোমিয়াম সালফেট। বুঝতে পারছি? তাহলে এই হয়ে গেল লবণ, আর সবশেষে কি উৎপন্ন করে দিবা? সবশেষে উৎপন্ন করে দিবা পানি। ঠিক আছে? এই যে কাজগুলা তুমি করলা, এখানে এই বিক্রিয়াটা যদি তোমার কমপ্লিট করতে ভুল হয়, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া তোমার মিলবে না। এবং মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়াটা ম্যাথের থেকেও ঝামেলা। ঠিক আছে? এই জন্য ছোটখাটো ভুল এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা মোটামুটি এই কাজগুলো করে ফেলছি। এবং দেখো, এই যে জিনিসগুলো হিজিবিজি করে আমি লিখলাম বোঝানোর জন্য, এটা কিন্তু আবার কি তুমি বিক্রিয়ার নিচে এখানে লিখবা না, তুমি অন্য জায়গায় রাফ করে নিবা। ঠিক আছে? আর যখন এক সময় তুমি দেখবা যে বিক্রিয়া করতে করতে এক্সপার্ট হয়ে গেছো, তখন আর এরকম করে করে নিজে করতে হবে না। প্রথম তাই হয়তো এরকম করে নিচ্ছি। তাহলে এখন আমরা চলে যাবো আমাদের বিক্রিয়ার আসল কাজে। সো অনেকেই আমাকে প্রশ্ন করে বলে যে আপনি তো সমতা করলেন না ভাই, সমতাটাই কাজ। সো
সো সমতাটা এই লাইনে না, সমতায় পৌঁছানোর জন্য আমাদেরকে মাঝখানে একটা সমুদ্র পাড়ি দিতে হবে, কারণ সমুদ্রটা আমরা পাড়ি দিব। তো সেই সমুদ্র পাড়ি দেওয়ার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এই বিক্রিয়াতে বিক্রিয়কে এবং উৎপাদে, ঠিক আছে, বিক্রিয়কে আর কি মেনলি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। কার জারণ সংখ্যা? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। এবং সেটা কার? জারকার বিজারকের, অন্য কেউ না। তো একটা কথা বলে দিচ্ছে আগে, অ্যাসিড, এখানে অ্যাসিডটা আমি কি বলেছি? ঘটক। ঘটকের কাজ কি? বিয়ে করতে সাহায্য করা, বিয়ে করা না, নাকি? তাহলে এখানে অ্যাসিডের কাজ হচ্ছে এখানে বিক্রিয়া ঘটাতে সাহায্য করা। তাহলে অ্যাসিডটা বাদ দিয়ে এই দুজন হচ্ছে কি? একজন জারক একজন বিজারক, সেটা আমার এখন হেডেক না। এখন যেটা কাজ, এই দুইজনের যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণুর তুমি জারণ সংখ্যাটা নির্ণয় করে ফেলবা, যার মধ্যে একটা অলরেডি আমাদের পুরো দেওয়াই আছে এবং পড়েছি, ক্রোমিয়াম +6। তো এখানে এসে পটাশিয়াম আয়োডাইড, মাথায় একটা কোশ্চেন চলে আসতে পারে যে পটাশিয়াম আয়োডাইডে কেন্দ্রীয় পরমাণু কে হবে? সবসময় মনে রাখতে হবে যে পটাশিয়াম একটা কি আয়ন? দর্শক আয়ন। কত ক্লাসে লিখে দেওয়া হয়েছে না? দর্শক আয়ন। তাহলে দর্শক আয়নের জারণ বিজারণের কোনো ভূমিকাই নাই, তাহলে একদম আলটিমেটলি ফাঁকা মাঠে গোল দিচ্ছে কে? আয়োডিন। তাহলে এখানে পটাশিয়াম আয়োডিনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কে হবে? আয়োডিন হবে, ঠিক আছে, সরি আয়োডাইড হবে। তো পটাশিয়াম আয়োডাইডে, এখানে আয়োডাইডের জারণ সংখ্যা কত হবে? পটাশিয়ামের +1, তাহলে এটা অবশ্যই কি? -1। বুঝে পেরেছি? ওকে। এখন যেটা কাজ, তুমি এই পাশে যে দুইটা আয়নের জারণ সংখ্যা নির্ণয় করলা, বিক্রিয়কের পাশে, উৎপাদের পাশে তুমি ওই দুইটা আয়নেরই জারণ সংখ্যা নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ক্রোমিয়ামের +6, তাহলে এই পাশে একদম ডিরেক্ট +3। এটা এমনিও মুখস্থ বুঝতেছি, এছাড়া দেখেও বোঝা যাচ্ছে। দেখে কেমনে বুঝতেছি? এই যে জারণ সংখ্যা এক্সচেঞ্জ করেছিল, তাহলে এই দুই হচ্ছে কি? সালফেটের, আর 3 কার? ক্রোমিয়ামের, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে গিয়ে আরেকজন আয়োডিন। এই যে আয়োডিন, আমি গত ক্লাসে কি শিখিয়ে দিয়েছিলাম? বাস্তব গ্যাসের জারণ সংখ্যা সবসময় কি? 0। তাহলে এই ক্ষেত্রে একদম ডিরেক্ট আয়োডিনের জারণ সংখ্যা কি হবে? 0 হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে জারণ অর্ধবিক্রিয়া এবং কি বিজারণ অর্ধবিক্রিয়ায় যাওয়া। তাহলে এবার হচ্ছে গিয়ে জারণ অর্ধবিক্রিয়া। কোথাও কোথাও বা কোনো কোনো জায়গায় দেখবা লেখা আছে অর্ধ জারণ বিক্রিয়া। কথা ভাই একই, প্রেম করে বিয়ে করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করো, বিয়েতে করলা, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে জারণ অর্ধবিক্রিয়া। তো এখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় তুমি যখনই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া করবে, সবসময় দর্শক আয়ন বাদ দিয়ে লিখবে। কি বাদ দিয়ে লিখবে? দর্শক আয়ন বাদ দিয়ে লিখবে। আর অ্যাকচুয়ালি এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদানটা দেখানো হয় এবং কয়টা ইলেকট্রন এদের মধ্যে আদান প্রদান হয়েছে সেটা দেখানো হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আগে বুঝে নিব যে জারণ হয়েছে কার, সেটা তো বুঝতে হবে, তাই না? দেখো, আমরা গত ক্লাসে শিখেছি জারণ মানে ইলেকট্রন ছাড়ন, ধনাত্মক চার্জ বেড়ে যাবে, মানে যার পজিটিভ চার্জ বাড়বে তার হবে জারণ, আর যার পজিটিভ চার্জ কমে যাবে তার হবে কি? বিজারণ। তাহলে এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হয়ে গেছে। তাহলে ক্রোমিয়ামের পজিটিভ চার্জ কি হলো? কমে গেল না? তাহলে এখানে ক্রোমিয়ামের কি ঘটেছে? অবশ্যই এখানে ক্রোমিয়ামের ঘটেছে জারণ, ঠিক আছে, সরি ক্রোমিয়ামের ঘটেছে বিজারণ, কারণ জারণ সংখ্যা 6 থেকে হয়ে গেছে কত? 3, মানে কি কমে গেছে। আর আয়োডিনের -1 থেকে 0, দ্যাট মিন্স কি বেড়ে গেছে না? তাহলে জারণ সংখ্যা যা বাড়ে বা পজিটিভ চার্জ যা বাড়ে তার কি হয়? জারণ হয়। তাহলে এই ক্ষেত্রে আয়োডিনের কি হয়েছে? আয়োডিনের হয়েছে জারণ। তাহলে আমাদের অর্ধবিক্রিয়া লেখার সময় কাকে নিয়ে লিখবো? আয়োডিনকে নিয়ে লিখবো। তাহলে আয়োডিন লিখতে পারবো না, লিখবো I-, কারণ এখানে আমি কি করছি? দর্শক আয়নকে বাদ দিয়ে লিখছি। তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে কি? দর্শক আয়ন, তাহলে আমরা কি করলাম? বাদ দিয়ে লিখলাম, কি ঠিক আছে? আচ্ছা, জারণ আর এই মাইনাসগুলা এই অর্ধবিক্রিয়া লেখার সময় এই চার্জগুলা জরুরি এবং মুখস্থ করার কোনো অপশন নাই, সব বুঝে বুঝে, ঠিক আছে? আর জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, তার মানে কি হবে? মাইনাস ইলেকট্রন ছেড়ে দিছে, ক্লিয়ার? ইলেকট্রন ছেড়ে সে কিসে রূপান্তরিত হয়েছে? সে আয়োডিনে রূপান্তরিত হয়েছে, I2 লিখবা, সাথে ছোট্ট করে তার জারণ সংখ্যাটা মাথার উপরে লিখে দিবা, ঠিক আছে? আমি যেভাবে করছি খাতায় ঠিক ওইভাবেই করবা, ওইতেই করবা, ঠিক আছে? তো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে দ্বিতীয় স্টেপ, যে এই বিক্রিয়াটাতে দুই পাশে
দুই পাশে তোমার হচ্ছে কি পরমাণু সংখ্যা সমান করে দেওয়া, দ্যাট মিন্স সমতা করা। এখন যদি আমি সমান করতে চাই, তুমি দেখো আয়োডিন এখানে কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? আয়োডিন একটা আছে। তাহলে যেটা হবে, এটাকে আমরা ছোট্ট করে 2 দিয়ে গুণ করব। মনে রাখবা, সমতা করার স্বার্থে যদি এই পাশে তোমাকে বিশাল বড় বাড়ি এনেও বসাতে হয়, সেটাও বসাতে হবে। সমতা তোমার করতে হবে, কোনো কথা নাই। তাহলে এখানে আয়োডিন 2টা, এখানে কি 2 দিয়ে আমরা গুণ করে দিলাম, ঝামেলা শেষ। এবার ইলেকট্রন সমতায় আসি। প্রত্যেকটা বিক্রিয়ার এই দুটো মাত্র স্টেপ, একটা হচ্ছে কি পরমাণুর সমতাকরণ, আর আরেকটা হচ্ছে কি ইলেকট্রনের সমতাকরণ। এই দুটোর বাইরে কোনো স্টেপ এখানে নাই, ঠিক আছে? তাহলে এখন যখন আমরা ইলেকট্রনের সমতাকরণ করব, তখন আমি চলে যাই মাথার উপরে। এই যে -1, এটা কিন্তু কি আয়োডিনের জারণ সংখ্যা, এটা 0 কি আয়োডিনের জারণ সংখ্যা। এখন সব সময় মনে রাখবা, এই যে জারণ সংখ্যা যেটা আছে, এটা সবসময় একটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। কয়টা মৌলের ক্ষেত্রে? এটা সবসময় একটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। আমার কথার অর্থ হচ্ছে এই -1টা হচ্ছে একটা আয়োডিনের জারণ সংখ্যা, ঠিক আছে? আবার এখানে 0, এটাও কি একটা আয়োডিনের জারণ সংখ্যা। তাহলে -1 থেকে 0 ডিফারেন্স কয় ঘর? ডিফারেন্স 1 ঘর। -1 থেকে 0 ডিফারেন্স কয় ঘর? ডিফারেন্স 1 ঘর। তাহলে আমরা বলতে পারি একটা আয়োডিন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, একটা আয়োডিন একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এই সমীকরণে আয়োডিন কটা আছে? 2টা। তাহলে 2টা আয়োডিন ইলেকট্রন কটা ছাড়বে ঐকিক নিয়ম অনুসারে? অবশ্যই 2টা। এই কাজটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল ইকুয়েশন 1। সমীকরণ নাম্বার আমরা কি করলাম? 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার বিজারণ অর্ধবিক্রিয়া। যখন আমরা বিজারণ অর্ধবিক্রিয়ায় যাব, তখন আমরা চলে আসবো এর কাছে, পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘটেছে বিজারণ, সেটা আমরা জানি। আর একই বিষয় বিজারণ অর্ধবিক্রিয়া লেখার সময় দর্শকান তুমি এটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে পটাশিয়াম কি দর্শকান, তুমি যদি বাদ দাও থাকবে কি শুধু ডাইক্রোমেট Cr2O7। আর এটাকে তো এভাবে লেখা যাবে না, অবশ্যই চার্জ আকার লিখতে হবে। এবং ডাইক্রোমেটের চার্জ আমাদের কি এখান থেকে আমরা বলতে পারবো। কিভাবে বলতে পারবো? এই যে পটাশিয়াম কটা বাদ দিছো? 2টা বাদ দিছো না? আর পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। তুমি পটাশিয়াম যদি 2টা বাদ দাও, তাহলে তুমি কি বাদ দিলা? 2টা প্লাস বাদ দিয়ে দিলা। আর এখানে যে কটা প্লাস তুমি বাদ দিবা, উপরের কটা কি মাইনাস দিয়ে দিবা। অর্থাৎ তুমি এখানে কি দিয়ে দিবা? 2 যে কটা প্লাস বাদ দিলাম, ওই কটা মাইনাস দিয়ে দিলাম। তুমি মনে করো না ভাই আমি এভাবে দিব না, স্টাইল করে এভাবে দিব, মাইনাস মাইনাস দাও, কোনো সমস্যা নাই, তোমাদের স্টাইল চলবে, গ্রান্টেড, ঠিক আছে? সো আমি স্টাইল করব না, আমি 2 দিব, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল 2 এখানকার 2 বোঝা গেছে? সোজা কথা, পটাশিয়াম 2টা ছিল, 2টা বাদ দিছি, মানে +2 বাদ দিছি, উপরে কি দিছি? -2 দিছি, ঠিক আছে? আর বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে কি দিব? প্লাস ইলেকট্রন দেওয়ার পর এখানে একটু জায়গা ফাঁকা রাখবো। ফাঁকা রাখলে কিন্তু পরে পস্তাবো, এই জন্য না পস্তাইতে হয়, এই জন্য আগে ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে? তো এখন এই পাশে কি হবে? ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করে সে রূপান্তরিত হয়েছে ক্রোমিয়াম সালফেট। কিন্তু এখানে সালফেটটা কি দর্শক আয়ন, গত ক্লাসে লিস্টে ছিল সালফেট দর্শক আয়ন, এবং দর্শক আয়ন কি করতে হয়? বাদ দিয়ে লিখতে হয়। যখন আমরা দর্শক আয়ন বাদ দিয়ে লিখলাম, তখন থাকবে কি অনলি Cr+3। তুমি Cr2+3 এভাবে লিখো না, অনেক বইয়েতেও এভাবে লেখা আছে। এভাবে লিখলে একটু ঝামেলা হয় পরে সমতাকরণের সময়, ঠিক আছে? যেহেতু আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, আমরা ছোটখাটো ঝামেলাগুলো এড়ায় চলবো। সো এখানে আমার 2 এর দরকার নাই, শুধু যে আয়নটা থাকছে আমি শুধু তাকেই লিখবো। সমতার কাজ তো পরে আমি করবোই, তাই না? সো এখানে এখন এই ধরনের কেরামতি দেখানোর কোনো দরকার নেই। তাহলে অনলি Cr3+, ওই 2 কে পরে দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি এটা হয়ে গেছে। এখন এই বিক্রিয়াটাকে এবার কি করতে হবে? সাইজে নিয়ে আসতে হবে। তো এখন একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ক্রোমিয়াম ছিল, এখানে ক্রোমিয়াম চলে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে অক্সিজেন আছে, এখানে কি অক্সিজেন আসছে এই পাশে? না, এখানে অক্সিজেন আসে নাই। যদি এরকম কোনো কেস হয় যে অক্সিজেন এক পাশে আছে আর এক পাশে অক্সিজেন নাই, এই কেসটাকে সলভ করবা এইভাবে, যে কয় অণু অক্সিজেন থাকবে ওই পাশে ওই কয় অণু পানি উৎপন্ন করে দিবা, ঠিক আছে? যে কয় অণু অক্সিজেন ওই কয় অণু উৎপন্ন করে দিলাম, পানি উৎপন্ন করে দিলাম। তাহলে এখানে 7 অণু অক্সিজেন, তাহলে এখানে কি হলো? 7 অণু পানি উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে? তো এখানে আরেকটা ছোট্ট সমস্যা ক্রিয়েট হয়ে গেল। 7 × 14টা প্রোটন এখানে আছে, কিন্তু এখানে নাই। তো কি হলো? বসায় দিব, বাঙালি মানে তো সিস্টেম। তাহলে কি করলাম? এখানে 14টা প্রোটন আমরা কি করলাম? বসায় দিলাম।
14H+। বিষয়টা বুঝতে পারছো কেন বসাইছি? অক্সিজেন 7টা ছিল, 7 অনু পানি উৎপন্ন করেছি মিলানোর স্বার্থে। পরে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন কি আছে এক্সেস থেকে গেছে, যার জন্য কি করেছি 14টা প্রোটন আমরা এই পাশে বসাই দিছি। আইডিয়া ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন পরমাণুর সংখ্যা তো ঠিকঠাক আছে কিনা আগে চেক করব, তারপরে কি ট্র্যাডিশনাল যে নিয়ম ইলেকট্রন সংখ্যা সমতা করে সেটাও করে নিব। তো ক্রোমিয়াম এই পাশে 2টা, ওই পাশে কয়টা আছে? 1টা। তাহলে কি করব? নিজ দায়িত্বে 2 দিয়ে গুণ দিয়ে দিব, ঝামেলা শেষ। তাহলে ক্রোমিয়াম 2টা, এই পাশে কয়টা চলে গেল? 2টা চলে গেল। ঠিক আছে, এবার অক্সিজেন 7টা, হাইড্রোজেন 14টা, এরা ক্লিয়ার। ইলেকট্রন সংখ্যা আসে, এখানকার যে ক্রোমিয়াম তার দারুণ সংখ্যা ছিল কত? +3 ছিল না? এটা আমরা প্রথমেই করেছি +3। বিষয়টা বোঝা গেছে? তো এখন 6 থেকে হয়ে যাচ্ছে 3। আমি তো আগেই বলেছি মাথার উপরের দারুণ সংখ্যা সবসময় কি একটা আয়নের ক্ষেত্রে বা একটা পরমাণুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে +6 একটা ক্রোমিয়ামের জন্য প্রযোজ্য, উপরের +3 সেটাও কি একটাই ক্রোমিয়ামের জন্য প্রযোজ্য। সো দারুণ সংখ্যা 6 থেকে হয়ে গেছে 3। দ্যাট মিন্স কি হলো? ডিফারেন্স কত? 3। তাহলে এখান থেকে কি বলা যায়? একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। কারণ এখানে কি হচ্ছে? 6 থেকে 3 হয়ে যাচ্ছে। তাহলে একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ইকুয়েশনে ক্রোমিয়াম কয়টা? 2টা। তাহলে 2টা ক্রোমিয়াম কি করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এই জায়গাটা সবাই বারবার ভুল করে, বারবার কোশ্চেন করে, আমি জন্য বারবারই বলে দিলাম 6 কিভাবে হলো। ঠিক আছে, একটা ক্রোমিয়াম 3টা ছেড়েছে ইলেকট্রন, তাহলে 2টা ক্রোমিয়াম কি করবে? সরি, একটা ক্রোমিয়াম 3টা গ্রহণ করেছে, তাহলে 2টা ক্রোমিয়াম কি করবে? 3 দুগুণে 6টা গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে দুটো ইকুয়েশন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার যেটা কাজ, তুমি দেখো তো এই বিক্রিয়ার মধ্যে তুমি কোথাও ইলেকট্রন দেখতে পাচ্ছ? ইলেকট্রন দেখতে পাচ্ছ না। তো সেরকম আমাদেরকে সমতা করার সময় এমন সিস্টেমে করতে হবে যাতে করে আমরা ইলেকট্রনটাকে বাদ দিতে পারি। তাহলে এখন আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে 1 আর 2 নাম্বার সমীকরণ যোগ করব, বাট এমন স্টাইলে করতে হবে যাতে করে ইলেকট্রনটাকে বাদ দিয়ে দেওয়া যায়। 1 এবং 2 নং সমীকরণ যোগ করতে হবে, কিন্তু এমন স্টাইলে যাতে ইলেকট্রন বাদ দেওয়া যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বাদ দিতে চাই যোগ করার মাধ্যমে, তাহলে কি হতে হবে? উভয় সমীকরণে ইলেকট্রন সংখ্যাটা সমান হতে হবে। তো সমান করার জন্য তো নিজ দায়িত্বে গুণ টুন যা করতে হয় তুমি করে নিবা। তো সেক্ষেত্রে ইলেকট্রন 2টা, এখানে 6টা, তাহলে কি 1 নংকে 3 দিয়ে গুণ করলে তো হয়ে গেল, কি হলো না? ওকে, তাহলে সেটাই করব। 1 × 3 + 2 করে পাই। ঠিক আছে, 1 × 3 + 2 করে পাই, 3 দুগুণে 6, 6i - 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন 3টা আয়োডিন, আর এখানে Cr2O7 2 প্লাস 6টা ইলেকট্রন প্লাস 14টা প্রোটন, আর এই পাশে এসে 2টা ক্রোমিয়াম। আচ্ছা, আয়োডিনটা আগে লিখি। ও হ্যাঁ, ঠিক আছে, 2টা ক্রোমিয়াম প্লাস 7 অনু পানি। ঠিক আছে, লিখে ফেললাম। এবার যেটা করব, আমরা ইলেকট্রনগুলো বাদ দিয়ে দিব। তাহলে ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছি। সো থাকছে কি? এখানে থাকছে 6i - প্লাস Cr2O7 2 প্লাস 14H+। কি করছি? এই পাশেগুলো এই পাশে বসায় দিচ্ছি, আর এই পাশেগুলো আমরা সুন্দর করে পাশে যোগ আকারে বসিয়ে দেব। তাহলে এখানে হবে 3i2 প্লাস 2Cr3 প্লাস 7H2O। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই দেখো, এই যে কাজটা হয়ে গেছে, আমাদের 95% কাজ হয়েছে, এখনো 5% কাজ বাকি আছে। তাহলে 5% কাজটা আসলে কি? এই যে তুমি যেগুলো লিখছো, এগুলো সবই কি বাদ দিয়ে লিখছো? সবই কিন্তু দর্শকায়ন বাদ দিয়ে লিখছো। তাহলে তুমি এখন যে দর্শকায়নগুলো তুমি বাদ দিছো, এখানে আবার কি করবা? ওই দর্শকায়নগুলোই আবার নিজ দায়িত্বে যোগ করে দিবা। ঠিক আছে, অনেক ঝামেলা। দর্শকায়ন একবার বাদ দিলাম, আবার কি করলাম? যোগ করলাম, কারণ যোগ না করলে তো এরকম দেখতে হবে না, তাই না? সো দর্শকায়ন যোগ করে পাই। তো এখন যখন তুমি দর্শকায়ন যোগ করে দিবা,
সো এটাতে স্টাইল আছে, স্টাইল অনুযায়ী করলে ভুল হওয়ার চান্স 0%। সো স্টাইল করে করতে হবে। হ্যাঁ, স্টাইলটা কি, যেটার সাথে দর্শক আয়ন আছে সেটা আমি বিক্রিয়া থেকে দেখতে পাবো এবং বসাতে পারবো। তো বসানোর সময় এই সংখ্যাটাকে আগে বসাবো না, আগে আয়নটাকে বসাবো। একটু বলে দিচ্ছি কিভাবে। এটা 6টা আয়োডিন, তাই না? তো এর সঙ্গে আছে কি, আয়োডিনের সঙ্গে আছে দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম। তাহলে আমি কি করব, আগে লিখবো Ai, দেন এখানে কি দিব 6, কোনো তো অসুবিধা নাই, তাই না? তারপরে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ডাইক্রোমেট, দ্যাট মিন্স মিসিং আছে কে, পটাশিয়াম। তাহলে পটাশিয়ামটাকে বসিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এই পাশে আছে কি শুধু প্রোটন। তাহলে এই প্রোটনটাকে কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড বানাই ফেলতে হবে। তাহলে H+ হয়ে যাচ্ছে কি H2SO4। কারণ দেখো গোটা বিক্রিয়ার মধ্যে কোথাও কিন্তু হাইড্রোজেন নাই, শুধুমাত্র কোথায় আছে, অ্যাসিডে আছে। তাহলে এখানকার যে প্রোটন সে হয়ে যাবে কি সালফিউরিক অ্যাসিড। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, এই যে বললাম তুমি যদি স্টাইল করে না করতা, স্টাইল বলতে কি সংখ্যাটা না পরে না বসাতা, তুমি যদি ডাইরেক্ট সংখ্যা আগে বসা যেতা তাহলে তুমি কি করতে, তুমি ডাইরেক্ট লিখতে এভাবে 14H2SO4। তাহলে কি যেটা হয়তো হাইড্রোজেন আছে 14টা, বাট এখানে হয়ে গেছে কয়টা, 14 দুগুণে 28টা। দেখছো, স্টাইল না করলে এখানে এই ধরনের ভুলের মধ্যে তুমি পড়ে যেতা, এইজন্য স্টাইল করাই ভালো। তাহলে এই ক্ষেত্রে H2SO4 তাহলে কয়টা হচ্ছে, H2SO4 হবে 7টা, 7H2SO4। ঠিক আছে, তারপরে এখানে আসি আয়োডিন, ওর তো কোনো সমস্যা নাই, ও তো সিঙ্গেল ছিল, সিঙ্গেল থাকলেই ভালো। 3 অনু আয়োডিন। তারপরে এই ক্রোমিয়াম, তো ক্রোমিয়ামটা কার সাথে আছে, বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি ক্রোমিয়ামটা আছে সালফেটের সাথে। দ্যাট মিন্স ক্রোমিয়ামের সঙ্গে দর্শক আয়ন কি ছিল, সালফেট ছিল। সো আমরা ওকে দিয়ে দিব। তাহলে Cr2SO4 টেনশনবিহীন ভাবে। আর ক্রোমিয়াম দুইটা আছে বা দুইটা হয়ে গেছে, এখানে এখানে কটা ছিল, দুইটাই ছিল। সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সামনে আর এক্সট্রা করে কোনো 2 দেওয়ার দরকার নেই। তাহলে আবার কি, তুমি যদি সামনে 2 দাও তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে, এটা আবার 4 হয়ে যাবে। এইজন্য সামনে আর এক্সট্রা করে আমরা কি করলাম না, কোনো 2 ব্যবহার করলাম না। ঠিক আছে, তারপরে আছে কে, পানি দিয়ে দেই 7H2O, 7 অনু পানি। দেখো এত কিছু ভিড়ে একটা কিন্তু মিসিং হয়ে আছে, মেইন বিক্রিয়ার থেকে এই বিক্রিয়ায় মানে দর্শক আয়ন যোগকৃত বিক্রিয়ায় একজন কিন্তু মিসিং। তো সেই মিসিংটা কে, ভালো করে খেয়াল করি। আয়োডিন আছে, ক্রোমিয়াম সালফেট আছে, পানি আছে, কিন্তু পটাশিয়াম সালফেট এখানে আছে, এখানে কি আছে, এখানে কিন্তু আবার নেই। তাহলে এখানে কি হবে, K2SO4 পটাশিয়াম সালফেট চলে আসবে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে মোটামুটি সবাই কি হলো, বিক্রিয়ায় চলে আসলো। আমাদের দর্শক আয়ন যোগ করার কাজ শেষ, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। সেটা কি, তুমি দেখবা না তোমার সমতা ঠিক আছে কিনা, দুই পাশে চেক করে দেখতে হবে না? তো সেই সমতা যখন আমি মিলাবো দুই পাশে ঠিক আছে কিনা, এখানে একটা ছোট্ট রুলস ফলো করতে হবে। সেই রুলসটা হচ্ছে কি, অ্যাসিডের মধ্যে যে সকল আয়ন থাকবে, ওই সকল আয়নকে তুমি সবার শেষে সমতা করবা, মানে শেষে হিসাব করবা। তাহলে আমি যখন হিসাবে যাব, এই পাশ থেকে এই পাশ মিলাবো, অ্যাসিডের মধ্যে যারা আছে আমি এদেরকে আগে ধরবো না, সবার শেষে ধরবো। কারণ আগের গুলো যদি মিলে যায় তাহলে অ্যাসিডের মধ্যে যে থাকবে সে খুব সহজেই মিলে যাবে, কোনো ঝামেলা হবে না। সো দেখে নেই, এই দেখো পটাশিয়াম 6 আর 2 কটা হয়ে আছে, 8টা হয়ে আছে। কিন্তু এখানে কটা হয়ে আছে, 2টা হয়ে আছে। তাহলে কি করব, সামনে একটা 4 বসায় দিব। তাহলে কি হয়ে গেল, 4 দুগুণে 8, 8টা পটাশিয়াম হয়ে গেল। ট্রিক্সটা ক্লিয়ার? দেন দেখো আয়োডিন কটা আছে, 6টা, 3 দুগুণে 6টাই, কোনো ঝামেলা নেই। ক্রোমিয়াম 2টা, কটা আছে ক্রোমিয়াম, 2টাই আছে, কোনো ঝামেলা নেই। অক্সিজেন 7টা, এই দেখো অক্সিজেন কটা আছে, 7টাই আছে, বুঝতে পারছো? তারপরে হাইড্রোজেন 7 দুগুণে 14, 7 দুগুণে 14টাই আছে, দেখছো মিলে গেছে। সালফেটে আসি, সালফেটটা কিন্তু ফ্যাট, যা সালফেট মিলবে বুঝতে পারবে সব মিলে গেছে। সালফেট দেখো এখানে কটা আছে, 7টা, কয়টা, 7টা। তাহলে এখানে দেখো এই যে 3 আর এই যে 4, 4 আর 3 কত হলো, 7 হয়ে গেল। তাহলে হ্যাঁ, আমাদের টোটাল বিক্রিয়া প্যাকেজটাই একদম ঠিকঠাক আছে। তাহলে এই হচ্ছে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণের ফার্স্ট লেকচার। ক্লিয়ার? আমরা ডে বাই ডে কি হব, এক্সপার্ট হব, আস্তে আস্তে
যত প্র্যাকটিস করব দেখা যাচ্ছে যে আজকে একটা বিক্রিয়া বুঝাইতে যে টাইম লাগলো হয়তো 3 নাম্বার ক্লাস, আজ থেকে 3 নাম্বার ক্লাসে গিয়ে ওই একই টাইমে আমরা 3টা বিক্রিয়া সলভ করে ফেলতে পারবো। বাট এটা ডিপেন্ডস আপ টু ইওর প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস বেশি বেশি না করো তাহলে ফার্স্ট আমি করালেও তুমি ধরতে পারবে না। সো এই জন্য আজকের একটা বিক্রিয়া, অন্য কোনো বিক্রিয়া দিচ্ছি না, তুমি বইয়ের অন্য কোনো বিক্রিয়া ধরবাই না, টাচ করারই দরকার নাই যে হ্যাঁ একটা যদি করছি তাহলে একটা একটু করে তো দেখি পারি কিনা, দরকার নাই তোমার পারার। তুমি একটা বিক্রিয়াকে বুঝে কমপক্ষে 3 থেকে 4 বার করবা। কয়বার? 3 থেকে 4 বার এই একটা বিক্রিয়ায়। এবং করার সময় যখনই ঝামেলায় পড়বা, যখনই যে লাইনটা মিসিং হয়ে যাচ্ছে, ভিডিওটাকে পজ করে বারবার দেখবা, নইলে আমাকে ফোন দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আজকে অর্ধ বিক্রিয়ার ক্লাস এখানেই শেষ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।